আমাদের ফুটবলের সমস্যা যেন এবছর কিছুতেই মিটছে না, বরং একের পর এক সমস্যা বাড়ছে। অন্য বছর এই সময়টা দলবদলের প্রচুর ইনফরমেশন থাকে, ট্রান্সফার মার্কেট রীতিমতো সরগরম থাকে। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি নিজেদের নতুন সাইনিং এর অ্যানাউন্সমেন্ট গুলো করে, কারণ উইন্ডো ওপেন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল। এবং প্রত্যেক সমর্থকরাও জেনে যান যে এই বছরের জন্য তাদের দল কেমন হচ্ছে, কারা আসছেন বা কারা যাচ্ছেন। সেখানে এই বছর সবকিছু শুনশান, কোনো কিছু নিয়ে কোনো আলোচনা নেই। আমরা সবাই জানি যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি এই মুহূর্তে 14ই জুলাইয়ের দিকে তাকিয়ে রয়েছে, কারণ সুপ্রিম কোর্টের ইম্পর্টেন্ট একটা রায় রয়েছে, যে রায়ের ওপর অনেকটা ডিপেন্ড করছে যে এআইএফএফ এবং এফএসডিএল এর পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী চুক্তি কোন দিকে যাবে, এবং অবশ্যই আইএসএল এর ভবিষ্যৎ কি হবে। আর যেহেতু আইএসএল এই মুহূর্তে রীতিমতো তকমা পেয়ে গেছে যে দেশের সর্বোচ্চ লিগ, তো ন্যাচারালি সেই লিগের ভবিষ্যৎ যখন অনিশ্চিত হয়ে রয়েছে, তো ভারতীয় ফুটবলও তার মধ্যে জড়িয়ে রয়েছে। ওভারঅল সবকিছুই কোথাও অনিশ্চিত হয়ে রয়েছে। আর এর ফলেই আমরা দেখছি ডুরান্ড কাপ হোক, সুপার কাপ হোক, সবটা নিয়েই একটা দ্বন্দ্ব, ডিলেমা। এর ওপর নতুন করে সমস্যা দুই প্রধানের সামনে সেটা যেটা দাঁড়ালো, ইনফ্যাক্ট আজকে থেকে বলা যায়, সেটা হচ্ছে যে দুই প্রধান কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিসের জন্য মাঠ পাচ্ছে না। রিজার্ভ যে দুটো টিম কলকাতা লিগে খেলছিল, মূলত সেই দুটো দলের কথাই বলা হচ্ছে, কারণ সিনিয়র দল এখনো প্র্যাকটিসে নামেনি। এই দুটো টিম প্র্যাকটিস করছিল যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে, যে দুটো প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেখানেই তারা প্র্যাকটিস করে কলকাতা লিগের ম্যাচগুলো খেলছিল। এবার সেটাকে যখন আবার বুক করতে যাওয়া হয় প্র্যাকটিসের জন্য আর কি, তখন তাদেরকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে থেকে মানে 1 জুলাই থেকে সমস্ত গ্রাউন্ড ডুরান্ড কমিটির আন্ডারে চলে যাচ্ছে, অর্থাৎ মিলিটারির আন্ডারে চলে যাচ্ছে। এবার আমরা প্রত্যেকে জানি যে স্কেডিউল না পেলেও, পুরো ক্রীড়াসূচি না পেলেও 23শে জুলাই থেকে শুরু হবে ডুরান্ড কাপ, এরকম একটা অ্যানাউন্সমেন্ট এসেছিল। তো সেক্ষেত্রে 23শে জুলাই অনেকটা দেরি আছে, এবং সবে 1 তারিখ, এবং এত তাড়াতাড়ি মাঠ সেনাবাহিনীর হাতে চলে যাওয়ার ফলে কিন্তু এই দুটো টিম বেশ সমস্যায় পড়েছে। এই মুহূর্তে যেটুকু জানতে পারছি যে ইস্ট বেঙ্গল ফিরে গেছে হাওড়া স্টেডিয়ামে, যেখানে তারা শুরু করেছিল প্র্যাকটিস। তারা সেই হাওড়া স্টেডিয়ামে প্র্যাকটিস করছে, এবং মোহনবাগানকে প্র্যাকটিস করতে হচ্ছে সেন্ট্রাল অফ এক্সেলেন্সের মাঠে। এবার সেন্ট্রাল অফ এক্সেলেন্সে প্র্যাকটিস করাটা সমস্যার হতো না যদি তারা ঘাসের মাঠটা পেত, কিন্তু সেই ঘাসের মাঠে এই মুহূর্তে কাজ চলছে, যার ফলে মোহনবাগান টিমটাকে এবার থেকে প্র্যাকটিস করতে হচ্ছে অ্যাস্ট্রোটার্ফের যে মাঠটা রয়েছে ঘাসের মাঠের পাশে সেইখানে। এবার এই মুহূর্তে আমরা জানি যে অ্যাস্ট্রোটার্ফের মাঠে ফুটবলটা ঠিক সেভাবে মান্যতা পায় না, এবং কোনো টুর্নামেন্ট অ্যাস্ট্রোটার্ফে হবে না। যে কটা খেলা খেলতে হবে কলকাতা লিগে মোহনবাগানের এই টিমটাকে, তারা প্রত্যেকে ঘাসের মাঠে খেলবে, অথচ তাদের প্র্যাকটিস করতে হবে অ্যাস্ট্রোটার্ফে। একই কলকাতা লিগে ফার্স্ট ম্যাচ যথেষ্ট খারাপ পারফরমেন্স হয়েছে মোহনবাগানের, তারা পুলিশ এসির কাছে হেরে কলকাতা লিগ অভিযান শুরু করেছে। তো ন্যাচারালি অনেক বেশি ওয়ারিড টিমটা নিয়ে, তার উপর আবার এই সমস্যা, যেটা আরো বেশি চিন্তায় ফেলে দিয়েছে ডেগি কার্ডোজো বা টোটাল মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টকেই, যে কিভাবে টিমটাকে প্র্যাকটিস করাবে বা কিভাবে চালাবে। এবার ডুরান্ড কমিটির কাছে আবেদন করে প্র্যাকটিসের মাঠ পাওয়া, এই ব্যাপারটা খুব একটা প্রপার প্রসিডিওর নয়। মানে যুব ভারতীটা চাইতে গেলে সরকারের কাছেই চাওয়া হয়, তারাই দেন, সেই প্রসিডিওরই হয়, তারাই মাঠটা দিতে পারেন আর কি, অথরাইজড তারা। এবং আমরা এটাও জানি যে ডুরান্ড কাপেও হয়তো যদি মোহনবাগান খেলে, যদিও তারা পরিষ্কার করে খেলবো না এই কথাটা বলেনি, কিন্তু একটা শোনা যাচ্ছিল যে নাও খেলতে পারে, বাট খেললে মূলত এই যে রিজার্ভ টিমটা যারা প্র্যাকটিস করছে তারাই খেলবে। সেক্ষেত্রে তারাই আবার প্র্যাকটিস করার জায়গাই পাচ্ছে না, সুযোগই পাচ্ছে না। তো ন্যাচারালি এটা একটা বড় রকমের প্রবলেম, বা অবভিয়াসলি একটা বড় রকমের ক্রাইসিস কিন্তু দুই প্রধানের জন্যই। এটাও একটা বড় প্রশ্ন যে যেহেতু শুরু হওয়ার কথা ডুরান্ড কাপ 23শে জুলাই থেকে, এবং একই সঙ্গে আমরা তো প্রত্যেকে এটা জেনেই গেছি যে 7-8টা ফ্র্যাঞ্চাইজি অলরেডি ডুরান্ড কাপে না খেলতে চেয়ে একটা করে চিঠি দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে এত তাড়াতাড়ি মাঠ নিয়ে কি বা হবে, মানে সেনাবাহিনী করবেই বা কি, কারা আসবে, কারা প্র্যাকটিস করবে, এটা একটা বড় প্রশ্ন। বরং ডুরান্ড কাপটা যদি হয়, এই মুহূর্তে বড় ভরসা কলকাতার ক্লাবগুলোই। এখনো পর্যন্ত মানে নিমরাজি আলোচনা, কি করব ভাবছি, কথাগুলো বললেও মোহনবাগান বলেনি যে খেলবে না, এবং ইস্টবেঙ্গলও এটা জানিয়েছিল যে তারা নজর রাখছে, তারা কোনো ডিসিশন নেয়নি, এবং তারা একবার ওটা বলেনি যে খেলবো না। তো সেক্ষেত্রে মোহনবাগান ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ যদি হয় এই বছর, একটা বড় ভরসা এই মুহূর্তে দাঁড়িয়ে, যারা এখনো পর্যন্ত অফিসিয়ালি অন রয়েছে ডুরান্ড খেলবে বলে। সেখানে সেই দুটো টিমই যদি অনুশীলন করতেই না পারে, তাহলে অবশ্যই এটা নিয়ে একটা বড় প্রশ্ন ওঠে। এবং এটা যে একটা বড় ক্রাইসিস সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ক্রাইসিস মিটবে কি করে জানা নেই। আপাতত যে যেখানে যেটুকু মাঠ পাচ্ছেন সেই হিসেবেই অনুশীলন করছে। এবার মোহনবাগানের মাঠ তৈরি হয়নি এখনো পর্যন্ত, যদিও তাদের মাঠ তৈরি হয়ে যাবে অগাস্টে, এবং যেটুকু জানতে পারছি, এখান থেকেই জানতে পারলাম যে
মাঠ তৈরি হলেও সেখানে রিজার্ভ টিমটা তো প্র্যাকটিস করবে না, তার কারণ এএফসির প্রস্তুতি রয়েছে এবং সেই প্রস্তুতিতে কিন্তু 16ই আগস্ট থেকে নেমে পড়ার কথা মোহনবাগানের সিনিয়র টিমের, অর্থাৎ হোসে মলিনা তার দল নিয়ে 16ই আগস্ট থেকে প্র্যাকটিসে নেমে পড়বে মোহনবাগান মাঠে। তখনই মাঠটা তৈরিও হবে। এই মুহূর্তে খুব সমস্যায় পড়েছে মোহনবাগান স্পেশালি, এবং অবশ্যই ইস্ট বেঙ্গলের জন্য এটা একটা বড় সমস্যা, কারণ যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস করতে যাওয়া বা করা যতটা ইজি হয় সবার জন্য, সেটা তো কখনোই যদি একটু দূরে যেতে হয় অতটা সহজ হয় না। হয়তো কমপ্লেন করছেন না, কিন্তু প্রবলেম এটা একটা ক্রাইসিস। কিন্তু দুই প্রধান তারা মরশুম শুরু করছে, কলকাতা লিগের মতো একটা ঐতিহ্যশালী লিগে খেলছে, অথচ তারা প্র্যাকটিস করার জন্য কলকাতার বুকে প্রপারলি মাঠ পাচ্ছে না। এটা সত্যিই কখনোই অ্যাকসেপ্টেবল নয়, এবং মাঠটা অ্যাকোয়ার হয়ে রয়েছে এমন একটা কারণে যে টুর্নামেন্টটা শুরু হয়নি, কবে হবে জানা নেই। তো সব মিলিয়ে এটা একটা ঘেটে থাকা একটা অবস্থা অবশ্যই বলতে হবে, এবং এই সমস্যাটা ভীষণভাবে চোখে পড়ছে এবং এই সমস্যাটা সামনে আসছে। সেই কারণেই বললাম যে ফুটবলের সমস্যা কমার বদলে বাড়ছে। এখন দেখার এই সমস্যার সমাধান কিভাবে হয়, এবং ডুরান্ট আয়োজকরা এই ব্যাপারটায় কোনোভাবে হস্তক্ষেপ করেন কিনা, করলে হয়তো প্রবলেমটা মিটতে পারে। এএফসির প্রস্তুতিতে মোহনবাগানের 16ই আগস্ট থেকে নেমে পড়ার কথা, অথচ এখনো পর্যন্ত কিন্তু কোনো নতুন সাইনিং বা দলবদল সংক্রান্ত কোনো অ্যানাউন্সমেন্ট সেভাবে মোহনবাগানের পক্ষ থেকে আসেনি, যেরকম অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকেও আসেনি। তবে এটুকু অবশ্যই বলা যেতে পারে যে অ্যানাউন্সমেন্ট আসছে না মানে দলবদলের কাজ থেমে আছে এমনটা তো নয়। দুই প্রধানই কিন্তু তাদের দলবদলের কাজ প্রায় গুটিয়ে ফেলেছে, এবং বিশেষ করে মোহনবাগানের সবকিছু ফাইনাল কথাগুলো হয়েই রয়েছে, তারা অপেক্ষা করছেন কিছু কিছু পেপারসের জন্য। উভয় ক্ষেত্রে ইস্ট বেঙ্গলেও তাই, কারণ আমরা জানি যে ডিল ফাইনাল হওয়ার পরেও অনেক পেপার ওয়ার্কস থাকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্লিয়ারেন্স আসার বাকি থাকে, মেডিকেল সার্টিফিকেটের ব্যাপার থাকে, ফিট সার্টিফিকেট, এই সমস্ত কিছুর কাজকর্মগুলো চলছে, তারা সেগুলো চালাচ্ছেন এবং দল বদলের কাজটা মোটামুটি প্রত্যেকেই গুছিয়ে ফেলেছে। ন্যাচারালি প্রশ্ন এখানে আসেই যে মেহতাব সিং এবং টেক্সাম অভিষেক সিংটাও কি তাহলে হয়ে গেছে, সাইন হয়ে গেছে? সাইন হয়ে গেছে এরকম কোনো প্রমাণ বা সেরকম কোনো খুব কংক্রিট খবর কিছু পাইনি, কিন্তু সাইন হওয়ার পথে সবটাই এগোচ্ছে, এবং ওই যে বললাম বেশ কিছু প্রসিডিওর থাকে, এগ্রি হওয়ার জায়গা হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে কিনা এখনো পর্যন্ত সেটার নিশ্চয়তা নেই। তবে চুক্তিতে সহমত পোষণের জায়গাটা চলে এসেছে যেটুকু জানতে পারছি। এবং ইস্ট বেঙ্গলেও কিন্তু ইস্ট বেঙ্গলের নাম বেশ কিছু আমরা অলরেডি বলেইছি, এবং 4 জন যে নতুন বিদেশি আসবে সেটাও আমরা বলেছিলাম। তো এই 4 জন বিদেশি কিন্তু ইস্ট বেঙ্গল ফাইনাল করে ফেলেছে, তাদের সাথে সই সাবুত হওয়ার জন্য যে পেপারস ওয়ার্ক সেইগুলো চলছে, এটুকু বলতে পারি, এটুকু জানি। একই সঙ্গে একটা নতুন নাম এসছে, হয়তো অনেকেই জেনেও গেছেন, যে গত বছর যখন অস্কার ব্রুজো এসেছিলেন তার তো ব্যক্তিগতভাবে কোনো সহকারী কোচ তিনি বিদেশ থেকে আনেননি, সেই নতুন একজন সহকারী কোচ এবছর তিনি নিয়ে আসছেন, এবং তিনিও স্প্যানিশ। তার নাম হচ্ছে আদ্রিয়ান মার্টিনেজ। অস্কারের সহকারী হিসেবে এবার তাকে দেখা যাবে, যদিও বিনো জর্জ তো থাকছেনই, এবং নিয়ম অনুযায়ী কোনো কারণে যদি কোনো হেড কোচ না থাকে সেক্ষেত্রে তার ভারতীয় সহকারী কোচই কিন্তু রিজার্ভ বেঞ্চে বসবে। এটা একটা নতুন নিয়ম আইএসএল এ হয়েছে আমরা জানি, এবং সেটা অবশ্যই এক্ষেত্রেও প্রযোজ্য হবে, এটা আমরা প্রত্যেকে জানি। বাট একজন সহকারী বিদেশি আনছেন অস্কার ব্রুজো, যেটা তিনি লাস্ট টাইম আনেননি, শুধুমাত্র ফিটনেস কোচ এনেছিলেন, এবার একজন সহকারীকে নিয়ে আসছেন, এবং তিনিও অবশ্যই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এক্সপেক্টেড। এবং এবছর ইস্ট বেঙ্গলকে একদম অন্যরকম ভাবে দেখা যাবে, এই কথাটা শুরু থেকে অস্কার ব্রুজো বলেছিলেন, মানে লাস্ট সিজন শেষ হওয়ার আগে থেকেই বলেছিলেন যখন আমরা কথা বলেছিলাম। তো সেই মতোই কিন্তু তারা এগোচ্ছে, এবং অস্কারের ডিমান্ড মেনে যতটা সম্ভব টিম তৈরি করেছে ইস্ট বেঙ্গল ক্লাব। এবার দেখা যাক ফলাফল কোন দিকে যায় বা কি আসে। বাট এরকম দলবদল মোটামুটি আলোচনা যা আমরা করছি, যা কিছু সামনে আসছে সবকিছুই এখনো পর্যন্ত এই আনঅফিসিয়াল বলতেই হবে। তার কারণ হচ্ছে অ্যানাউন্সমেন্ট আসেনি, এবং আমি জানি না যে 14ই জুলাই এর আগে অ্যানাউন্সমেন্টগুলো আসবে কিনা, আসতে পারে যদি এই যে সমস্যাটা চলছে এর কোনো ওয়ে আউট বেরোয়। ইলেকশনের আগে তো অফিসিয়ালি এই এএফএফ এর কমিটি বসতে পারবে না এফএসডিএল এর সাথে, কোনো লং টার্ম ডিসিশনও নিতে পারবে না। সেক্ষেত্রে অন্য কোনো ওয়ে আউট বলতে গেলে চুক্তি কিছুটা বাড়িয়ে নিয়ে কিছু মাস এক্সটেন্ড করে এই সিজনটাকে করা এই মুহূর্তে এটাই সম্ভব। আর না হলে যার ডিসিশন হবে সেটা ওই 14ই জুলাই এর পর ইলেকশন, এবং সেই সব কিছুর পর একটা সময় লাগবে, বেশ কিছুটা সময় লাগবে।
তবে এটুকু তো অবশ্যই এক্সপেক্টেড যে যা হবে সেটা অগাস্টের মধ্যে হয়ে যাবে, কারণ এই অগাস্টের পর তো উইন্ডোই ক্লোজ হয়ে যাবে, কেউ তার নতুন ফুটবলারের নাম তখন অ্যানাউন্স করতে পারবে না। বাট এই মুহূর্তে এই স্থবিরতাটা কিন্তু চলবে, নতুন করে কোনো ওয়ে আউট এই মুহূর্তে পাওয়া যায়নি। হ্যাঁ, অনেক রকম সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, কিন্তু কোন সম্ভাবনাটাকে বেছে নেবে এআইএফএফ বা এফএসডিএল সেটা এখনো পর্যন্ত কারোর কাছে পরিষ্কার নয়। এই ভিডিওটা এই পর্যন্তই, এই কথাগুলোই বলার ছিল। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে।